আমরা ছোট্ট একটা দেশ, কিন্তু বিপুল সংখ্যক আল্লাহ তাআলা জনশক্তি আমাদেরকে দান করেছেন। এই জনসংখ্যাকে জনশক্তিতে যদি আমরা সত্যিকার অর্থে রূপান্তরিত করতে পারি, যদি মানুষের হাতগুলোকে কর্মের হাত আর মানুষের মেধাকে যদি আমরা বিকশিত করতে পারি, তাহলে বাংলাদেশের যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা এই অঞ্চল এবং বিশ্বে একটি মর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে। আমরা আরো আশাবাদী যে এখনকার তরুণ সমাজ যারা, তারা তাদের দায়িত্বের ব্যাপারে খুব বেশি সচেতন। তারা অধিকারের চাইতে দায়িত্বকে বড় মনে করে। তারা অধিকার নিয়ে অবশ্যই কথা বলে, লড়াই করে, কিন্তু এর চাইতেও দেশ এবং জাতির জন্য ভালো কিছু করার জন্য জীবন দিতেও তারা দ্বিধাবোধ করে। যার প্রমাণ 24-এর পরিবর্তন, যার প্রমাণ আজকেরই সাংবাদিক বন্ধুদের সাথে এখানে আমার বসে। যদি যুবকরা বুক চিতিয়ে সেদিন লড়াই না করত, তাহলে বাংলাদেশ হয়তো তখন যে অবস্থায় ছিল ন্যূনতম অতটুকু থাকতো, অথবা তার চাইতে আরো খারাপের দিকে যেত। এবং দেশে একটা ভয়ের সংস্কৃতি সর্বত্র যেভাবে তৈরি হয়েছিল, এটাই সমাজকে পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমরা সামাজিক শৃঙ্খলার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সকল দিক থেকে একদম তোলানিতে পড়ে গিয়েছিলাম। এখান থেকে জাতি উঠে এসেছে, কিন্তু ঘুরে দাঁড়ায়নি। ঘুরে দাঁড়াতে হবে। এখনো কিন্তু কালো ছায়া রয়ে গেছে। সমাজের সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, সংকীর্ণতা, প্রতিহিংসা সর্বত্র এখনো বিরাজ করছে। মাত্রা যাই হোক, রাজনীতিতে যারা একসঙ্গে রাজনীতি করতেন, মানুষ রাজনীতিবিদ হলে শুনলে সমাজে ভিন্ন একটা শ্রদ্ধার জায়গা তৈরি করে দিত। এখন সে জায়গাটা রাজনীতিবিদরা নিজের কর্মকাণ্ডের কারণে হারিয়ে ফেলেছে। অনেক সুন্দর সুন্দর কথা বলেন, শুনলে মনে হয় যে আসমানের ব্যবস্থা জমিনে নেমে এসেছি আমরা, কিন্তু বাস্তবে যখন মানুষ মিলায় তখন ওই জিনিসটা আর দেখে না, কথার সাথে কাজের মিল খুঁজে পায় না। তখন মানুষের মনে শুধু অশ্রদ্ধা তৈরি হয় না, বরঞ্চ ক্ষোভও তৈরি হয়। রাজনৈতিক প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত কথায় কাজের মিল রেখে জাতিকে আস্থায় না আনতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করি না যে একটা ভালো জাতি গঠন করা সম্ভব। এই জায়গাটা অবশ্যই তৈরি করার মৌলিক দায়িত্ব রাজনীতিবিদদের। তাদেরকে জায়গায় সোজা রেখে সোজা পথে চলার দায়িত্ব সাংবাদিকদের। কিন্তু সেই সাংবাদিকতায় তো কষ্ট, তাও তো এখন দেখা যাচ্ছে না। আমি সবার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাংবাদিকতায় সমাজ এবং বিবেকের প্রতিধ্বনি লক্ষ্য করা যায়। এই হারানো শক্তিটা কিভাবে ফেরানো যায়, আমি এই বিষয়টা নিয়ে সাংবাদিক মহলকে বিশেষভাবে চিন্তা করার এবং উদ্যোগ নেওয়ার জন্য আমি আহ্বান। আমি আগেই বলেছি, আপনারা যখন চৌকস দায়িত্ব পালন করবেন, চতুর্দিক থেকে দেখবেন সমাজ, তখন সমাজের সমস্ত অ্যাক্টরস যারা আছেন, যে যেখানে আছে, এটা তাদের সহযোগিতা হবে। কারণ তারা সোজা থাকতে বাধ্য হবে, আর তারা যখন সোজা থাকবে, জাতি তখন উপকৃত, তখনই জাতি ঘুরে দাঁড়াবে। আমরা ওই জায়গাটা তৈরি করার জন্যই আমাদের লড়াই। এই জন্য গত নির্বাচনে আমরা খুব বেশি কথা বলিনি। আমরা বলেছিলাম যে একটা দুর্নীতিমুক্ত সমাজ, আমরা বলেছিলাম একটা ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে, যেখানে কারো অধিকার কারো কাছে দয়ার দান হিসাবে চাইতে হবে। যার অধিকার সে যেন স্বাভাবিকভাবে, প্রকৃতিগতভাবে তার পাওনা হিসাবে সে পায়। জাস্টিস যেন সবার জন্য ইকুয়াল হয়। এই বক্তব্যগুলোই ছিল আমাদের মূল্য। আলহামদুলিল্লাহ, দেশের মানুষ আমাদেরকে সম্মানিত করেছে, আমাদের ডাকে বিপুল সাড়া দিয়েছে।
নির্বাচনের রেজাল্ট যা হয়েছে তাই নিয়ে কথা আছে, কিন্তু নতুন ধারার সংস্কৃতি দেশে চালু করতে চাই বলেই আমরা সাথে সাথে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করি। অতীতের ধারা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলাম, এটা আমরা বলিনি। আমরা বলেছি বুকে চাপ নিয়ে আমরা মেনে নিলাম, এবং আমরা চাই ইতিবাচক ধারা রাজনীতি প্রবর্তন করতে। ওটা দিয়েই আমরা শুরু করেছি। এরপরে দেখেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারপরে সুজন, এই দুইটা সামাজিক সংস্থা এই ব্যাপারে গত নির্বাচন সম্পর্কে বক্তব্য জাতির সামনে আন্তর্জাতিক মহলে তুলে ধরেছে। আমরা মনে করি গত নির্বাচন বোঝার জন্য ওই দুইটা রিপোর্ট যথেষ্ট সহায়ক, যদিও তারা সবকিছু আমাদের দৃষ্টিতে তুলে আনতে পারেননি, কিন্তু যেটুকু এনেছেন এটাই যথেষ্ট। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দেশবাসী এবং বিশেষ করে আমাদের যুব সমাজ পরিবর্তন চায়, চলমান ধারার ওই রাজনীতি আর দেখতে চায়। এই পরিবর্তনের জন্য 9 মাস ধরে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা, কনসেনসাস কমিশনের ডিসকাশন, এই সবগুলা করার পরে যারা এখানে বাংলাদেশে মোটামুটি রাজনৈতিক দল হিসেবে যারা ফাংশন করেন তাদের সকলের অংশগ্রহণ আছে। 2-1টা দল বাদ করতে পারে, সবার অংশগ্রহণে যে ডায়লগ হলো, যার ভিত্তিতে যে সাধারণ নির্বাচনও হলো এবং গণভোট হল একই অর্ডারে, সেই অর্ডারের এক অংশ বাস্তবায়ন হলো, আরেক অংশ উপেক্ষিত হয়ে গেল, এখন পর্যন্ত উপেক্ষিত। আনফর্চুনেটলি মেয়াদের একদম শেষ প্রান্তে এসে অধিবেশন ডাকা হলো, আমাদের কথা বলার জায়গাটাই ছোট হয়ে গেল। তাছাড়া প্রথম দিন কিছু জাতি চায় না এমন কিছু ঘটনা ঘটে গেল। যে প্রেসিডেন্ট দীর্ঘদিন স্বৈরাচারের সময় কার্যত তিনি তাদেরকে সহযোগিতা করেছেন, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমরা চাইনি তার বক্তব্য সংসদে শোনানো হোক। কিন্তু বক্তব্যের পাঠক, লেখক, এটাই বাস্তবতা, এবং এটা নতুন না, এটা অতীতে ওইভাবে চলে এসেছে। আবার আমরা ওই প্রেসিডেন্টের প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নাই, কিন্তু ব্যক্তি সম্পর্কে আছে। ব্যক্তি আর প্রতিষ্ঠানকে আলাদাভাবে দেখতে হবে। আমরা ওই জায়গাটা সরকারি দলকে অনুরোধ করব যে জাতিকে মুক্তি দেওয়া হোক এই জায়গায়। আপনারা যেভাবে চাইবেন সেভাবেই তো প্রেসিডেন্ট হবে, যেহেতু আপনারা সংখ্যাগরিষ্ঠ। আমরা বিশ্বাস করি আপনাদের দলের ভিতরে এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী মহলে এদেশের প্রেসিডেন্টের এই মর্যাদাপূর্ণ দায়িত্বে বসার জন্য যথেষ্ট লোক আছে, আমরা বিশ্বাস করি। আমরা আশা করবো যে জাতির এই আকাঙ্ক্ষা তারা উপলব্ধি করে সেই রকম সাহায্য করতে। প্রেসিডেন্টের এই জায়গাটা যেহেতু শ্রদ্ধার এবং এটা যেহেতু একটা প্রতিষ্ঠান, এই জন্য এর বিষয়ে এর বাইরে আর কিছু বলতে চাই। গণভোট 68% ভোট হার, এর উপরেও ভোট দিয়েছেন গণভোটের পক্ষে হার, তার মানে তারা সংস্কার চান। আপনারা দেখেছেন যে 17 ফেব্রুয়ারি যখন আমরা শপথ নিই, আমরা কিন্তু 2টো শপথ নিয়েছি। আমাদেরকে দাওয়াতও সেইভাবে দেওয়া হয়েছে যে একই দিনে পাশাপাশি সময়ে 2টা শপথ অনুষ্ঠিত, একটা সংসদ সদস্য হিসাবে আর একটা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরা নিয়েছি। বিরোধী দলে 77 জন ছিলাম, আমরা সবাই নিয়েছি, কিন্তু সরকারি দল তারা নেন। স্বতন্ত্র যারা, তাদের ব্যাপারে আমরা কিছু বলতে চাই। তারা সংখ্যায় খুব বেশি না, মাত্র 8 জন। এটা কোনো বড় ম্যাটার করে না সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে, তারপরেও তাদের দায়িত্ব আছে, আমরা মনে করি তাদের প্রতি আমাদের সম্মান আছে। এখন এই যে জাতির আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা, যুব সমাজের পরিবর্তনের আকাঙ্ক্ষা, এটা যদি ফুলফিল না হয় তাহলে এই সমাজ কোথায় চলবে? তাহলে এই সমাজ কিভাবে চলবে?
তাইলে কি আগের কায়দাই চলবে? এবং ইতিমধ্যে তো আমরা বেশ কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিবর্তন আনা হয়েছে, সমাজ স্বাভাবিকভাবে এটাকে কিন্তু ওয়েলকাম করে নাই, অভিনন্দন জানাই নাই। জানাতে পারত যদি সিদ্ধান্তগুলো সেরকম হতো, পদ্ধতি যদি সেই রকম অনুসরণ করা হতো। ফলে জাতি চিন্তিত, প্রিয় বাংলাদেশ, এত রক্ত, এত ত্যাগ, এত জীবনের বিনিময়ে যে পরিবর্তনের আশা করেছিল, তার বাস্তব রূপটা কি হবে? তবে আমরা যেহেতু শপথ নিয়েছি, বিরোধী দল হিসাবে ইতিমধ্যেই আমরা এই বিষয়ে উত্থাপন করেছি। মাননীয় স্পিকার এই বিষয়ে আমাদের পক্ষ থেকে নোটিশ চেয়েছেন, সে নোটিশ আমরা যথাসময়ে দেব। আমরা আশা করব গণতন্ত্র এবং জনগণের অভিপ্রায়, অভিমত, রায়, এটাকে সম্মান করে সরকারি দল অবিলম্বে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং তাদেরই সিদ্ধান্তের কারণে যে জটিলতা তৈরি হয়েছে এটা তারা নিরসন করবে। তাইলে জনমত, ভোট, এর প্রতি মানুষের আস্থা থাকবে। নইলে যেভাবে অতীতে বিশেষ করে তিনটা নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছিল, এটা আরো মারাত্মক আকার ধারণ করে। সব কিছু সংবিধানে যদি থাকতো, সংবিধানের কথা আমাদের সরকারি দলের ভাই এবং বন্ধুরা বলছেন, দীর্ঘদিন তারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম, তো আমাদের উপর তো ওই সংবিধানের দুহাই দিয়েই তো জুলুম করা হয়েছে। এবং প্রয়াত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনি তো নিজেই বলেছিলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দেব। কেন বলেছিলেন? আবার অনেকে বলছেন 72-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আরে 72-এর সংবিধান তো বহু আগেই পরিবর্তন হয়ে গেছে, স্বয়ং শেখ মুজিবের হাতেই পরিবর্তন হয়েছে। 72-এর সংবিধানে কি বাকশাল ছিল না? বাকশালের এই প্রভিশন তো শেখ মুজিবুর রহমান নিজে করেছেন 75 সালে। তো তিনিই তো 72-এর সংবিধান রাখেন নাই। এরপরে জিয়াউর রহমান সাহেব এসে যে পরিবর্তনগুলো এনেছেন, সেটা কি 72-এর সংবিধান জায়গায় আছে? এটা কেন বলা হচ্ছে আমাদের কাছে এটা বুঝতে পারবো। এবং কোন দেশের সংবিধানই কিন্তু অপরিবর্তনীয় নয়। সব দেশেই সংবিধান সমাজ এবং যুগের প্রয়োজনে পরিবর্তন হয়। তো সংবিধানে তো 24-এর কোনো অভ্যুত্থান ছিল না। সংবিধান অনুযায়ী 24 সালে যে মানে অভ্যুত্থান হয়েছে, এটা না হলে 26-এ তো কোনো নির্বাচন নাই। 26-এ কোনো নির্বাচন না হলে এখানকার পার্লামেন্ট এখন কিভাবে গঠিত হবে? এটা তো সাংবিধানিক ধারায় হয়নি। সাংবিধানিক ধারায় হলে ওটা গিয়ে হতো 29 সালে, যেটা হয়ে গেল 26-এ। কাজেই বর্তমান এই ভূমিকা অনেক প্রশ্নের জন্ম দেবে, আর এগুলা সমাধান সরকারের হাতে, আমাদের হাতে না। আমরা সংসদের ভিতরেই সমাধান চাই, কিন্তু না হলে বিরোধী দল স্বাভাবিকভাবেই তার প্ল্যাটফর্ম হচ্ছে বাইরে আসতে হবে। আমরা জনগণ 24-এর যারা ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, তাদের সাথে দেওয়া কথা আমরা পরিবর্তন করতে পারবো। তাহলে জনগণ আমাদেরকেও বিশ্বাস করবে এবং এটা জনগণের অধিকার। আমরা সেই অধিকারের পক্ষে লড়ে যাবো। সরকারি দল যদি বিবেচনায় নেন যে গণতন্ত্রের এসেন্স বা বিউটি হচ্ছে আজকে যিনি সরকারি দল, কালকে তিনি বসবেন বিরোধী দল, জনমত যদি সেই রকম পরিবর্তন আসে, এটা মেনে নেবেন সন্তুষ্ট চিত্তে। কাজেই সংবিধান সংস্কার সরকারি দল বা বিরোধী দল বিবেচনায় নয়, বরঞ্চ জনস্বার্থ বিবেচনায়। এটা যদি ধরে নেন তাইলে সমাধান খুবই সহজ। আর যদি সরকারি দল মনে করে যে না, আমরা অতীতের মতো যে কোনো মূল্যে আমাদেরকে সরকারে থাকতে হবে, তাইলে কিন্তু সমস্যা আরো জটিল আকার পায়। আমরা ওই জটিলতাটা চাই না, আমরা চাই সহজে হয়ে যায়।
এবারকার ঈদ সম্পর্কে দুটি কথা বলতে হয়। 24-এর পরিবর্তনের পর, আগের গুলা ফেলে দিলাম, 24-এর পরিবর্তনের পর আমরা ঈদ পেয়েছি 3টা। আমরা দেখলাম যে তখন নন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল। আমরা তখন অনেকেই বলতাম, অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলতেন যে সমাজে এই যে কিছু ছিটাফোটা সমস্যা আছে, এটা অরাজনৈতিক গভর্নমেন্ট হওয়ার কারণে। রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এগুলা থাকবে না। তো আমরা সেই 3টার ঈদ দেখেছি, ঈদ যাত্রা দেখেছি। আমরা যদি এই ঈদ উল ফিতরের ব্যাপারটাই ধরি, রোজার ঈদ, সেটাও আমরা গতবার দেখেছি। মানুষ কিন্তু স্বস্তির সাথে তার গন্তব্যে যেতে পেরেছে এবং সেখানে কোনো এক্সট্রা ভাড়া চার্জ করা হয়। তখন যদি পরিবহন মালিকরা সেই দায়িত্ব পালন করতে পারেন, তাহলে নির্বাচিত সরকারের সময় এখন কেন পারলেন? আর পারবেন কিভাবে? যদি সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি বলেন যে যদি কিছু সমঝোতার ভিত্তিতে নেওয়া হয় তাহলে এটা সাদা হবে না, তাহলে তো ওপেন চেক দিয়ে দেওয়া। ওপেন চেকে কিন্তু ব্যক্তির নামও থাকে না, আর অনেক সময় ফিগারও বসানো থাকে। এটার নাম ওপেন চেক। ইচ্ছা মতো আপনি ফিগার একটা বসাই দিতে পারেন, নামও আপনি কার নামে হবে এরপরে আপনি লিখে নিতে পারেন। এমনকি হাস্যস্কর ভাবে বলা হলো যে বাড়তি ভাড়া তো নেওয়াই হচ্ছে না, অনেকে আগের চেয়ে কম নিতেছে, নর্মাল ভাড়াচ্ছে, যাত্রী সাধারণের প্রতি সম্মান দেখি। তারা বলে দিতে পারতেন যে ভাড়া নিচ্ছি না। যাতে কি এত বোকা মনে করার কোনো কারণ আছে? এই যে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন বড় নগর শহর থেকে নারীর টানে গ্রামের দিকে ফিরলো, তারা সবাই তো এর সাক্ষী। আপনি কারে বলছেন এই কথাগুলো? এগুলার মাধ্যমে কার্যত ওই যে বলেছিলাম, আমাদের কথায় কাজে মিল না থাকলে রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি মানুষের ঘৃণা, অসন্তোষ এবং ক্ষোভ তৈরি। এটা হওয়া উচিত না। আমরা সরকারের কাছে দাবি করব এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে উপর থেকে নিচ পর্যন্ত এই করাপ্ট চেইনে যারা আছে তাদের ব্যাপারে যেন পদক্ষেপ নেওয়া হয়। এবং শুধু এই ব্যাপারে না, সমাজের ট্রেজারি আমাদের মতো কোনো দলের না, এটা জনগণের অর্থ। সরকার তার ব্যবস্থাপনা, ম্যানেজমেন্টের দায়িত্ব সরকার। কোন খাতে স্বচ্ছতার সাথে জনস্বার্থে এই তহবিল ব্যবহার হবে, এইটা সরকার দেখাশোনা। তহবিলের উৎস মাত্র 3টা, খুব বেশি না। ট্যাক্স, যেটাকে আমরা রেভিনিউ বলি, বিভিন্ন জাতের যত ট্যাক্স আছে জনগণ দেয়, ভিক্ষুকও দেয়, আজকের শিশু সন্তানও দেয়। তার জন্মের সাথে সাথে মা বাপ তার জন্য যা কিনে ওখানে বের দিয়ে কিনতে হয়, ওটাও ট্যাক্স। ওটাই রাষ্ট্রের এখন বড় ট্যাক্স। একজন ভিক্ষুক ভাই বোন যখন তারা কিছু কিনতে যায়, বারবার বলেছে, তারাও ট্যাক্স দেয়, তাদেরকে বেড দিয়ে কিনতে হয়, তাদেরকে কেউ বেড মুক্ত দেয় না। তাহলে 1 নম্বর খাত হচ্ছে আমাদের রেভিনিউ খাত। 2 নম্বর হচ্ছে বিদেশ থেকে আনা লোন অথবা দেশ থেকেই নেওয়া লোন। আর 3 নম্বরটা হচ্ছে বিদেশি অনুদান। এই সবগুলা জনগণের, এটা কোনো দলের না। এই অনুভূতি যখন থাকবে আর আল্লাহর ভয় যখন থাকবে, তখন ফান্ডের ইউটিলাইজেশনটা প্রপার, আদারওয়াইজ কখনো হবে না, ইনসাফ হবে না। দুর্নীতি, লুটপাট চলতেই থাকবে, দিনের পর দিন খারাপের দিকে যাবে, ভয়াবহ আকার ধারণ করবে। এখন আমরা জনগণ কি করব? আমরা কি ওই রকম মরিচ হয়ে পিসা খাইতেই থাকবো না, নাকি একটু উফ আফ বলতে হবে? আমাদের জনগণকে সচেতন করে ফেলতে হবে। এইটা দুইভাবে হয়। এক কাজ রাজনীতিবিদরা করবেন আর এই কাজ মিডিয়া করবে। কিন্তু রাজনীতিবিদরাও যেটা করবেন এটাও কিন্তু থ্রু মিডিয়া। মিডিয়া এখানে ভাইটাল, জাতিকে তার অধিকারের ব্যাপারে দাঁড় করাই দেওয়া, সচেতন করা, জাগিয়ে তোলা।
জাতি যখন জাগিয়ে যায় আলহামদুলিল্লাহ, তখন আর তাদেরকে কেউ আর বিভ্রান্ত করতে পারে না। আমরা সরকারের সকল ভালো কাজে নৈতিক সমর্থন দেব, ক্ষেত্র বিশেষে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব, কিন্তু জনস্বার্থের বিপক্ষে কিছু হলে আমরা কিন্তু ছাড় দিতে পারবো না। কারণ এটা আমাদের শপথের অংশ, এটা জাতির সাথে দেওয়া অঙ্গীকারের অংশ, এটা আমাদের আদর্শের অংশ। আমরা এর বাইরে যেতে পারবো না। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন দায়িত্বশীলতার জায়গা থেকে বিরোধী দল হিসাবে যাতে আমরা সেই দায়িত্বটা জনস্বার্থে পালন করতে পারি। দেশ আমাদের, জাতি আমাদের সবার আগে, এই বিবেচনায় নিয়ে আমাদের অর্থনীতি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের আভ্যন্তরীণ অন্যান্য সমস্ত বিষয়, আমাদের বিচার ফায়সালা সবগুলা যাতে সাজানোর ক্ষেত্রে আমরা ইতিবাচক, অর্থকর, অর্থপূর্ণ এবং দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। আপনারা দোয়া করবেন। আর আমি আপনাদেরই একজন। এই সাংবাদিকতার জগতের ছোট্ট একটা উদ্যোগে আমিও সামিল ছিলাম, একসাথে অনেকদিন আমরা কাজ করেছি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা প্রত্যাশা রেখে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে, দেশবাসীকে, বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের যে সমস্ত ভাই বোন বসবাস করেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আপাতত এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ আজকে কষ্ট করে এখানে আসার জন্য। আমরা দেখেছি যে প্রেসিডেন্ট এই ইস্যুটা আপনি বলেছেন, তারপর আমার কি জানার বিষয়, প্রেসিডেন্ট যেহেতু আগের সরকার আমলে নিয়োজিত ছিলেন এবং তিনি নিজেও আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন, সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে আমরা দেখেছি যে আপনার কি মনে হয় যে প্রেসিডেন্ট ব্যক্তি প্রেসিডেন্টকে বিএনপি সরকার বেশি ব্যাপার দিচ্ছে? আপনার কি মনে হয়? না, এটা আমার মনে করার ব্যাপার না। এটা রাষ্ট্রপতি হিসেবে উনি বলেছেন যে তারা তার পাশে নিবিড় ভাবে আছে, উনি বলেছেন। সর্বশেষ যে ইন্টারভিউটা উনি মিডিয়াতে দিয়েছেন সেই কথাটা খোলামেলা উনি বলেছেন। ধন্যবাদ। আপনি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে এনেছেন। তবুও বলতে হচ্ছে বিএনপি সরকার 1 মাসের বেশি সময় পার করে, সে জায়গায় আমরা বেশ কিছুদিন ধরে দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে মাথায় গুলি করে, শহীদ মিনারও গুলি করে হত্যা করা হয়েছে এবং বড় বড় কিছু ঘটনা ঘটেছে। সেই সব বিষয়কে মাথায় রেখে এই 1 মাস পর বিএনপি সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ে আপনি কিভাবে মনে করছেন? আসলে এটা দুঃখজনক। ফেসিবাদের সময় কাজগুলা হয়েছে, বলা হয় ফেসিবাদ বিদায় নিয়েছে। আমি বলি যে না, ফেসিবাদ বিদায় নিয়েনি, ফেসিবাদের একটা বড় স্টেক হোল্ডার বিদায় নিয়েছে। কিন্তু ফেসিবাদের কালো ছায়া এখনো এই জাতির মাথার উপরে রয়ে গেছে। আমরা এগুলোর প্রত্যেকটার ব্যাপারেই আপত্তি জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, দাবি জানিয়েছি। রমজান মাস হওয়ার কারণে আমরা ময়দানে কোনো কর্মসূচি দেইনি, আমরা মানুষকে সম্মান করি। কিন্তু মানুষের স্বার্থেই তো এগুলো আবার আমাদের করতে হবে। মানুষের জীবন, মানুষের ইজ্জত, মানুষের সম্পদ, এগুলাকে তো আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের ভূমিকা দেখবেন ইনশাআল্লাহ। আর সরকারের শুধু আইন শৃঙ্খলার ব্যাপার না, অনেক বিষয় আমি ইঙ্গিত করেছি, নেওয়া অনেক সিদ্ধান্ত জাতি গ্রহণ করে নাই। আপনারা সামাজিকভাবে দেখতে পাচ্ছেন মানুষের রিয়াকশন। ধন্যবাদ। আমরা দেখছিলাম যে আগে সহনশীল সরকারের পক্ষ থেকে আপনাদের একটা বিষয় সেক্ষেত্রে আপনাদের আন্দোলনের কেমন? দেখেন, সংসদ তো আমাদের কাছে আমানত। সংসদ সরকারি দলের না, বিরোধী দলের না। এটার নাম হইল বাংলাদেশ জাতীয় সংসদ। তার মানে বাংলাদেশ এবং জাতির এটি হচ্ছে কেন্দ্রীয় অবস্থান, যেখান থেকে জাতির ভালো মন্দ সবকিছু বিশ্লেষণ করে ফয়সালা হবে। কেউ সংকুচিত করলেই আমরা চলে আসবো, কথা বলবো না, বিষয়টা এমন। আমরা ঠিকই জনগণের পক্ষে যা বলার, যা করার তাই করবো সংসদের ভিতরে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে
এই অবস্থা যদি চলতে থাকে তখন কি হবে? আমি আগেই বলেছি, বিরোধী দলের প্ল্যাটফর্ম দুইটা, একটা সংসদের ভিতরে আর একটা রাজপথে। রাজপথে আমরা যেমন সংসদের ভিতরে গঠনমূলক রাজনীতি করব, রাজপথে আমরা গঠনমূলক রাজনীতি করবো ইনশাআল্লাহ। আপনি বলেছেন ডেপুটি স্পিকারের ব্যাপার অফার করা হয়েছিল সহনশীলতা রাজনীতির দিক থেকে, তারা বলেছেন এটা তাদের উদারতা। তো আমরা তাদের উদারতাকে পূরণ করবো কেন? যদি এটা আমাদের অধিকারই না হয়ে থাকে তো উদারতার তো দরকার নেই। আমরা কি বলেছি? আমরা বলেছি যে জাতি যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কারের পক্ষে গণভোটে হা বলেছে, ওখানেই উঠে আসছে। সুতরাং ওই সংস্কার বাস্তবায়ন হলে অটোমেটিক্যালি বিরোধী দল ডেপুটি স্পিকারের এই দায়িত্ব পাবে। আমরা চেয়েছি আংশিক নয়, পুরা, শুধু স্পিকার নয়, জাতির স্বার্থে সব জাতিকে দেওয়া হবে। আমাদের অবস্থান এখানেই পরিষ্কার, আমরা এটা বলেছি আগে, আপনারা আশা করে যান। আপনি বেশ কিছু পয়েন্ট বলেছেন, সমস্যাগুলো অনেক বড়, রায় বাস্তবায়ন রায় না হওয়ার সময় সমস্যা, আপনার সমস্যাগুলো আছে, সেটাও বলেছেন। একটু জানতে চাইছি, যেহেতু 5 বছর মেয়াদী সরকার, সেক্ষেত্রে আপনাদের আন্দোলনের যে পরিকল্পনা, ধারাবাহিক পরিকল্পনা অবশ্যই আছে। সেক্ষেত্রে মধ্যবর্তী নির্বাচনের উপর তো কোনো ভয়েস আপনারা রেজ করবেন, বা সে ধরনের অনেক বড় দাগের সমস্যা। ছেলেটার বয়স 5 বছর হইতে দেয়। এখন যদি 1 মাসের ছেলেকে বলেন যে তুমি আব্বা বলো, সে কি পারবে? উই আর রিজনেবল, কোয়াইট রিজনেবল, বাট উই আর নট ব্লাইন্ড। আমরা চোখ বন্ধ করে থাকবো না, আমরা চোখ খুলে যৌক্তিক অবস্থানে থাকবো। সময় বলে দেবে যে কখন জাতির জন্য কি প্রয়োজন। আন্দোলনের ব্যাকরণটা এমন, এটা কোনো ঈদের সাথে রিলেটেড না। আন্দোলনের ব্যাকরণটা হলো বাস্তবতার সাথে রিলেটেড। বাস্তবতা যখন আন্দোলন করার জন্য আপনাকে উৎসাহিত করবে, দায়িত্ব দিবে, তখন আপনাকে আন্দোলন করতে হবে। এটা কোনো মানে অনুষ্ঠান, পার্বণ, এগুলোর সাথে এটার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, এগুলো ম্যাটার করে দেশে। আমি বললাম না যে আমরা রমজান হওয়ার কারণে আমরা কিছু কাজ করতে পারতাম, কিন্তু জন দুর্ভোগ বিবেচনায় রমজানে বিশেষ করে একটা অস্বস্তিকর পরিবেশ হোক, এটা আমরা চাই। বাকি 11 মাস আমরাই যদি না করি, এই জনগণ আমাদেরকে বলবে যে আমরা যেটুকু আমানত তোমাদেরকে দিলাম, তোমরা করলে এটাকে, তোমাদের কাছ থেকে আমরা জবাব চাই। তখন আমাদের উত্তরটা কি হবে? আমাদের বিবেকের কাছে আমাদের উত্তরটা কি হবে? এই জন্য আমরা ইনশাল্লাহ সময়ের কাজটা সময়ে যাতে করতে পারি, দোয়া করবেন। আর সরকার যদি সুন্দরভাবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা চলে, তো 5 বছরের ম্যান্ডেট তারা পেয়েছে, তারা চালাবে। কিন্তু তারাই যদি তাদের কর্মকাণ্ডের কারণে প্রমাণ করেন যে 5 বছর চালানোর জন্য সেই প্রস্তুতি তাদের নাই, তখন জনগণ বিবেচনা করবে। দ্যাট উইল বি ডিসাইডেড। হ্যাঁ, আপনি এখানে কি বাংলাদেশের সমান যে বিষয় হচ্ছে জুলাই সভা এসব নিয়ে আলোচনা হচ্ছে যে আমরা সামনে দেখছি যে দ্রুত সংকট আসছে বাংলাদেশের আসছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী বা সংসদ নেতা তারেক রহমান এই বিষয়ে এখনো কোনো ভোগ করে আমরা কি সংসদের বাইরে প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতা একান্ত বৈঠকে আছে? দুইটা বিষয়। একটা হলো কূটনীতিক যারা এসেছিলেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে, ওই দিন আসলে এই ধরনের কোনো পরিবেশ থাকেও না। আর আমরা অন প্রিন্সিপাল যারা ডিপ্লোম্যাটিক কোরে কাজ করেন, মিশনে বাংলাদেশে আছেন, আমাদের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কথা না তুললে আমরা তুলি, এটা আমাদের প্রিন্সিপাল। কারণ আমরা মনে করি যে আমার দেশের সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। আমরা তাদেরকে আদালত বানাবো কেন? তারা আমাদের বন্ধু।
তবে তাদের দায়িত্ব পালনের জায়গায় কোনো জায়গায় যদি তারা উদ্বিগ্ন হন, সেই বিষয়গুলো তারা তখন নিয়ে আসে। আমরা তখন ওই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করি। আমরা ফ্রেন্ড হিসাবে, আমাদের ফেলো ব্রাদার্স হিসাবে আমরা তাদেরকে সম্মান দিই। বাট আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে তাদেরকে আমরা ওইভাবে জড়ায় ফেলতে চাই না। এটা তাদের জন্য সম্মানজনক না, আর আমাদের জন্য একেবারেই না। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে সামনে অনেক সংকট আসার আশঙ্কা করা হচ্ছে, সবচেয়ে বড় সংকট তো এখন প্রিভেইলিং যে ওয়ার চলতেছে, যুদ্ধ, যেটা এই যুদ্ধ পরিস্থিতির যদি একটা সমাধানের দিকে না যায় এবং এটা যদি এখন যে শেপে আছে এটাও যদি মেনটেন হয়, তাহলে বাংলাদেশ বড় ধরনের কিছু ঝুঁকিতে পড়বে। শুধু জ্বালানি না, অনেক বিষয়ে ঝুঁকিতে পড়বে। কারণ আমরা জানি আমাদের অর্থনীতি, বিশেষ করে ফরেন ট্রেড, দুইটা উৎস থেকে চলে। একটা হচ্ছে আমাদের রিমিটেন্স, যেটা প্রবাসীরা পাঠায়, আর একটা আমাদের এক্সপোর্টের মাধ্যমে আমরা যেটুকু আর্ন করি, রপ্তানি বাণিজ্যের মাধ্যমে। এই যে এক্সপার্ট্রেট যারা আছেন, তাদের মধ্যে এই রিমিটেন্সটা বেশিরভাগ আসে ছোট ছোট ইনকাম যারা করেন তাদের কাছ থেকে। যারা বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন, সেই দেশে তাদের ফ্যামিলি আছে, তারা কিন্তু বাংলাদেশের রিমিটেন্স পাঠান। তারা হয়তো ঈদে, চাঁদের, পার্বণে, অনুষ্ঠানে বা বিশেষ অকাশনে কিছু গিফট পাঠাইতে পারে, কিন্তু নিজের ঘাম জোরানো টাকাগুলো, ফরেন মানিগুলো কিন্তু এরাই পাঠায়, যারা সাধারণ মানুষ। আর এই সংখ্যাটা মিডল ইস্টে সবচেয়ে বেশি। এখন আক্রান্ত হচ্ছে আরব ওয়ার্ল্ড। ইতিমধ্যে কয়েকজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকে আহত, পঙ্গু হয়েছে। ওখানকার অর্থনীতি যদি চ্যালেঞ্জে পড়ে, এই মানুষগুলো ওখানে থাকতে পারবে না, তারা দেশে ফিরে আসতে বাধ্য হবে। তারা আসলে দুইটা সংকট দেখা দেবে। একটা হলো আমাদের রিমিটেন্স প্রবাহ, যেটা সেটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। 2 নম্বর হলো এই মানুষগুলা, জবলেস মানুষগুলা কি করবে? সমাজে অন্যরকম একটা পরিবেশ তখন তৈরি হবে। আর জ্বালানির সংকট তো যদি দেখা দেয় মারাত্মক আকারে, তাহলে বাংলাদেশের জন্য বিশাল বিপদের কারণ এটা। এমনিই আমাদের স্টক থাকে না, কারণ আমাদের টাকা পয়সা কম। তার উপরে যদি আবার অয়েল প্রাইস যেভাবে এখন হাইকে চলে গেছে, আরো যদি যায় বা এইটাই যদি থাকে, তাহলে আমাদের কি হবে? এই বিষয়গুলো জাতীয় সমস্যা, এটা কোনো দলেরও না, আর সরকারের একারও না, সারা দেশবাসীর সমস্যা। এই ক্ষেত্রে আব্দুল কাদের তাফাদার যে প্রশ্ন উত্থাপন করেছেন, যে সংসদের ভিতরে তো আলোচনা করবেনই, বাইরেও এটা নিয়ে আপনাদের কোনো ডিসকাশন হবে কিনা, সরকার যদি সেই রকম কোনো উদ্যোগ নেন, সেটা আমরা বিবেচনায় নেব। আমরা তখন দেখবো এটা কি করতে পারি। কারণ আমাদের রাজনীতি মানুষের জন্য, আমাদের রাজনীতি এই এক টুকরা মাটির জন্য, বাংলাদেশের জন্য। আমরা মাটি এবং মানুষের কল্যাণ বিবেচনায় যখন যেটা প্রয়োজন, এটা আমরা করাটা আমাদের কর্তব্য মনে করি এবং করি। কিন্তু পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকার। ধন্যবাদ। একটু মোহিত চৌধুরীকে একটু সুযোগ দিই। হ্যাঁ, একটা প্রশ্নের জবাব আমি প্রায় পেয়ে গেছি আপনার জবাবে। তো সেটি ছিল, যেটা পান নাই ওটা বলে ফেলেন। সেটি ছিল আমাদের একজন সহকর্মী ইতিমধ্যে জাতিসংঘের সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনে এই গণভোটের ব্যাপারে প্রশ্ন করেছিলেন জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধির কাছে। তখন মহাসচিবের প্রতিনিধি যেটি বলেছেন সেটি হলো যে আইন মোতাবেক সবকিছু হওয়া দরকার, সারাংশ ছিল তার বক্তব্যের। তো যাই হোক, আমি আপনারা এই বিষয়গুলো নিয়ে কিছু বলবেন কিনা এই প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তার জবাব দিয়েছেন। আর আরেকটি প্রশ্ন যেটি ছিল যে একটা বাধ্যবাধকতা আছে
ছিল আপনারা বলেছিলেন যে সংস্কার পরিষদের মিটিং এ 30 পঞ্জিকা দিবসের একটা। তো 30 পঞ্জিকা দিবসটি সংসদ অধিবেশনের দিনেই শেষ হয়ে গেছে। এখন এটি নিয়ে কি ধরনের জটিলতা সৃষ্টি হবে বা এটি কি আদৌ এ থেকে উত্তরণ করা যাবে কিনা এই বিষয়টি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এখানে আসলে সংসদের প্রথম অধিবেশনটা কিভাবে ডাকা হবে এবং সংস্কার পরিষদের অধিবেশনটা কিভাবে ডাকা হবে ওইটা কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারে ছিল। 13 নভেম্বর যে অর্ডারটা রিলিজ করা হয়েছিল, বলা হয়েছে যে পদ্ধতিতে সংসদের অধিবেশন ডাকা হবে একই পদ্ধতিতে সংস্কার পরিষদেরও অধিবেশন ডাকা হবে। এবং এটা কে করবেন? অধিবেশন ডাকবেন প্রেসিডেন্ট, কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত অনুরোধ যাবে এই অধিবেশন ডাকার জন্য। আমরা সেই প্রশ্নটাই সেদিন তুলেছি যে এটা গিয়েছিল কিনা, না গেলে তার কারণ কি। এখন 30 দিন শেষ, আজকে 15 তারিখ, 30 দিন শেষ হয়ে গেছে। যে আজকের এই শেষ দিবসে এই হাউস আমাদেরকে কি বলবে এই ব্যাপারে, গণভোটের কি হবে? তো স্পিকার বলেছেন যে পয়েন্ট অফ অর্ডারে আপনি যেটা বলেছেন শর্ট ডিসকাশনে এটা সলিউশন করা সম্ভব না। বিষয়টা যেহেতু অতি গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ বিষয়, আপনি এই ব্যাপারে নোটিশ দিলে আমরা পরবর্তীতে এটা নিয়ে কি করা যায় আমরা দেখব, আমরা নোটিশ দেবো। ঈদের আগে যেহেতু বন্ধ হয়ে গেছে পার্লামেন্ট, এখন ইনশাল্লাহ খোলার পরেই আমরা নোটিশ দেবো। এবং যেহেতু আমরা শেষ দিবসে বিষয়টা উত্থাপন করে ফেলেছি আর স্পিকার এটাকে এন্ডোর্স করেছেন ইন এনি ফর্ম, কাজেই এটা কিন্তু এখন ট্র্যাকটে উঠে গেছে। এখন সরকারি দলের জন্য রাস্তা খোলা, আমাদের জন্য রাস্তা খোলা। তারা যদি এখান থেকে সলিউশন নিতে চান, এটা ওপেন হয়ে গেল। আর যদি নিতে চান না, তাহলে আমরা আমাদেরটা প্রেস করতেই থাকবো, পরেও করবো, বাইরেও, আমরা এটা ছাড়তে পারবো। আমরা শেষ করতে পারি নাকি? হচ্ছে যে আপনারা 17 বছর ছিল কিন্তু উন্নয়ন মঞ্চে গেছিলাম, সেই উন্নয়ন মঞ্চনার বিষয়ে আপনি সংসদে আপনাদের চূড়ান্ত বক্তব্য স্থাপন করবেন এবং পাশাপাশি আপনি যখন নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন আমরা দেখছিলাম যে আপনি 8টি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সিলেট যদি আপনি ক্ষমতায় যান, যদি আপনি এখন বিরোধী দলে আছেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে, বিশেষ করে ডেভেলপমেন্টের ব্যাপারে আপনার ভূমিকা কি হবে? ইনশাআল্লাহ সিলেটের ভূমিকা কি হবে, কালকে ঢাকা থেকে আমি সড়ক পথে সিলেট এসেছি রাত্রে। তা আমি সিলেটের সাইনবোর্ড দেখে দেখে এসেছি। সিলেট কি মানে প্রত্যেক জায়গায় একটা ঝাঁকুনি যখন খাই তখন বলে যে ওয়েলকাম টু সিলেট। তো আমি না, শুধু আমরা সবাই মিলে একসাথে আওয়াজ তুলবো এবং এটার প্রতিকার হোক আমরা চাই। শুধু রোড না, এভরি আসপেক্টে যেটুকু ডিউ, আমরা আনডিউ কিছু চাইবো না। সিলেটবাসীর যেটুকু ডিউ সেটা যেন সিলেটকে অতীতের মতো ডিপ্রাইভ করা না হয়, সেই আওয়াজটা আমাদের থাকবে। আর বুঝতেই পারছেন সরকারের হাতে ট্রেজারি এবং ম্যানেজমেন্টের দায়িত্ব। আমরা দাবি তোলার সুযোগটা আমাদের আছে আপনাদের পক্ষে, কিন্তু বাস্তবায়নের পুরাটা হাতিয়ার এবং চাবি সরকারের হাতে। তো সবাইকে ধন্যবাদ দিতে পারি আমরা, আপনারা এসেছেন কষ্ট করে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো আমরা অপেক্ষমান। আমরা চাই যে সব স্তরে গণতন্ত্রের সুষ্ঠু হোক, অনুশীলন এবং প্রতিফলন হোক, এবং জনপ্রতিনিধিরাই সমাজের এই কাজগুলা করুক, নইলে কারো কোনো দায়িত্ব থাকে না। যদি বিশেষ কোনো জায়গা থেকে কেউ দায়িত্ব পেয়ে যায়, তাইলে জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা নেই। আমরা চাই যে সব ক্ষেত্রেই দায়বদ্ধ নেতৃত্ব তৈরি হোক সমাজে, এবং সুষ্ঠু গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা এটা যত দ্রুত সম্ভব আমরা চাই যে এটা হওয়া উচিত। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।